নমস্কার। ফোর্থ পিলার উই দ্য পিপল এর স্বাগত। আজকে আমরা আলোচনা করব ত্রিপুরার রাজনীতি নিয়ে। যে ত্রিপুরা বাংলার অনেকখানি জুড়ে রয়েছে। বাংলা মিডিয়াতে এখন ত্রিপুরা নিয়ে যত বেশি চর্চা, ততখানি সম্ভবত বাংলা নিয়েও নয়। খেলা হবে এই রাজনৈতিক স্লোগান বাংলা থেকে ত্রিপুরাতে স্থানান্তরিত করা হয়েছে এবং আমরা দেখছি যে সেখানে তৃণমূল কংগ্রেস নেতারা যাতায়াত শুরু করা মাত্র প্রবল প্রতিদ্বন্দ্বিতা বিজেপি এবং তৃণমূলের মধ্যে। কখনো 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 প্রবল তিক্ততা সেটা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে আমরা দেখেছিলাম। ত্রিপুরার অবস্থাটা কি, সত্যি সত্যি কোন খেলা ত্রিপুরাতে হবে এবং সত্যি সত্যি এটা পশ্চিমবঙ্গের মতোই হতে যাচ্ছে কিনা, তাই নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস মৈত্র, গৌতম লাহিড়ী, সিনিয়র জার্নালিস্ট। গৌতম দা দিল্লি থেকে, শুভাশিস কলকাতায় যেমন থাকেন, কিন্তু আজকে আমাদের সঙ্গে আগরতলা থেকে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট সুজিত চক্রবর্তী, আইএনএস এর উনি উত্তর পূর্ব ভারতের ব্যুরোর প্রধান। আর আরো সিনিয়র জার্নালিস্ট আমাদের সঙ্গে জয়েন করবেন আগরতলা থেকে, তাদের কথা আমরা শুনবো। আমরা আপাতত প্রথমে শুরু করব সুজিত বাবুকে দিয়ে। সুজিত বাবু, সত্যি সত্যি কি ত্রিপুরায় এবার কোন খেলা হবে, আপনার থেকে একটু শুনি আমরা প্রথমে। আমি ত্রিপুরার এই খেলার প্রসঙ্গে আসার আগে একটু একটু খুব ছোট্ট করে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই। সেটা আপনারা আমার থেকে আরো ভালো জানেন। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রাজ্যের ইলেকশনের প্রাককালে বা ইলেকশনের সময়ে বা এবং স্বাভাবিক যে রাজনীতিতে কতগুলো কমনালিটি রয়েছে, আবার স্টেট স্পেসিফিক কিছু ইস্যু রয়েছে, স্টেট স্পেসিফিক কিছু ক্যারেক্টার রয়েছে। সব রাজ্যে আছে। কেরলে একরকম, রাজস্থানে একরকম, আমাদের আসামে একরকম, মেঘালয়ে একরকম, সবটা জানেন আপনারা। এই প্রসঙ্গে আমি একটু বলি। আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে 8টি রাজ্য রয়েছে সিকিমকে ধরে, সেই রাজ্যগুলোর মধ্যে 4টি রাজ্য মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, মেঘালয়, সেখানে 85% তার বেশি হচ্ছে উপজাতি অংশের মানুষ। আর আমাদের ত্রিপুরাতে 31% হয়েছেন উপজাতি অংশের মানুষ রয়েছেন। এবং আমাদের ত্রিপুরা বিধানসভার যে 7টি আসন রয়েছে, তার মধ্যে 30টি হচ্ছে রিজার্ভ সিট, মানে 50% রিজার্ভ সিট। আউট অফ 30 রিজার্ভ সিট, 20 ফর ট্রাইবালস অ্যান্ড 10 ফর শিডিউল কাস্ট পিপল। এখন ত্রিপুরার রাজনীতিতে যারা রাজনীতি করতে চাইবে বা ডোমিনেট করতে চাইবে বা ইভেন ক্ষমতায় আসতে চাইবে, নির্বাচনে সাফল্য পেতে চাইবে, তাদেরকে অবশ্যই এই যে 30% রিজার্ভ সিট রয়েছে এবং যে উপজাতি অংশের লোক রয়েছেন, এসসি অংশের লোক রয়েছেন, এছাড়া ওবিসি অংশের একটা বড় অংশের লোক রয়েছেন, যদিও ওবিসিদের জন্য কোনো আসন সংরক্ষিত নেই। এখন এই যে 30টা রিজার্ভ সিট বা 30টা আনরিজার্ভ সিট রয়েছে, এদের কথা মাথায় রেখে আপনাকে রাজনীতিটা করতে হবে। পশ্চিমবঙ্গের যে খেলা হবে বিষয়টা এখানে আজকে ঘোষণা হয়েছে আনুষ্ঠানিকভাবে, সেটা 16 তারিখ নাকি হবে। এবং এটা নিয়ে বিজেপিও তার অপোজ করেছে যে 16 আগস্ট 1946 কুখ্যাত যে দাঙ্গা হয়েছিল কলকাতা, সেই দিনে করাকে বিজেপি তৃণমূলকে ক্রিটিসাইজ করেছেন। আর তৃণমূলও ঘোষণা করেছেন ওরা আগামীকালকে প্রজাতন্ত্র দিবস পালন করবেন, স্বাধীনতা দিবস পালন করবেন, এবং তারপর দিন খেলা হবে দিবস করবেন। এখন তৃণমূলের যে এই আজকে অবধি যে সমস্যাটা হচ্ছে, মানে আজকে যে 14 আগস্ট সন্ধ্যা অবধি যে সমস্যা, সেটা হচ্ছে ওদের এখনো কোনো ফেস দেখা যায়নি। যে ফেস ভ্যালু বলে আমরা একটা কথা বলি, ফেস এখনো ওরা তুলে আনতে পারেনি। এবং শুধু ফেস থাকলে হবে না, আমি যে শুরুতেই বলেছি উপজাতি অংশের মানুষ রয়েছেন, তফসিলি জাতীয় অংশের মানুষ রয়েছেন, ওবিসি অংশের মানুষ রয়েছেন, সেখানে তাদের নেতৃত্ব গড়ে তুলতে হবে, পাশাপাশি মহিলা এবং যুবকদের মধ্যে। এটা আগামী যেহেতু ইলেকশনের সময় আছেন, হয়তো ওরা পেরে উঠবেন, হয়তো পেরে উঠবেন না, সেটা ওদের কাজকর্ম, ওদের সাংগঠনিক যে তৎপরতা। এবং এখন অবধি মূলত ত্রিপুরা এই যে আইপ্যাকের যে ঘটনাটা গত মাসে শেষ দিকে হয়েছে, সেটাকে ওরা লঞ্চিং প্যাড ধরে এরা এদের ত্রিপুরায় যে মানে রাজনৈতিক যে কর্মসূচি, কোট আনকোট কর্মসূচি, এখন অবধি শুধু ঝামেলার মধ্যে দিয়ে গেছে। খোয়াইয়ে, আমবাসায়, ধর্মনগর, ইভেন আগরতলা,
বা আমাদের যে জাতীয় সড়কে কিছু ঘটনা হয়েছে, দুর্ঘটনার মধ্যে দিয়ে সীমাবদ্ধ আছে, কিন্তু বড় ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচি তৃণমূলের এখনো দেখা যায়নি। যেমন ধরুন বড় ধরনের সমাবেশ করা, বড় ধরনের কোনো র্যালি করা, বা বড় ধরনের কোনো জেলা স্তরে বা মহকুমা স্তরে কোনো রাজনৈতিক কর্মসূচি হাতে নেওয়া এখন অব্দি তৃণমূলের দেখা যায়নি। ওনারা হয়তো মাথার মধ্যে আছেন। পাশাপাশি একটা জিনিস আমি বলছি, পরিসংখ্যানের দিক থেকে আমাদের ত্রিপুরায় 17 সালে এই যে কংগ্রেস থেকে তৃণমূল হয়ে বিজেপিতে গেছেন একটা বড় অংশের রাজনৈতিক নেতৃত্ব, তৃণমূল থেকে গেছেন 6-7 জন এমএলএ সুদীপ বর্মনের নেতৃত্বে। এছাড়া রতন নাথ, উনি কংগ্রেস থেকে সরাসরি বিজেপিতে গেছেন। যে 7-8 জন ওরা গেছেন, পরবর্তীকালে বিজেপির টিকিটেই ওরা আবার রি-ইলেক্টেড হয়েছেন, এবং এর মধ্যে 2-3 জন এখনো মন্ত্রী বা উপাধ্যক্ষ, বিধানসভার উপাধ্যক্ষ রয়েছেন। 2019 সালে অক্টোবর মাসে সুদীপ বর্মনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। সেই থেকে সুদীপ বর্মনের নেতৃত্বাধীন যে গোষ্ঠী, তার সাথে আমাদের যে মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন গোষ্ঠীর সাথে একটা রাজনৈতিক সংঘাত আছে বলে এখানকার আমরা দেখতে পাচ্ছি। এখন আগামী দিনে কি হবে জানি না। আমাদের বিজেপি থেকে যখন মুকুল রায় কলকাতায় তৃণমূলে জয়েন করে, তখন বলা হচ্ছিল এই যে সুদীপ বাবুদের গ্রুপ, এরা নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে পারে। কিন্তু মাঝখান থেকে গত মাসের শেষ দিকে সুবল ভৌমিক, যিনি একসময় লোকসভায় মানে কংগ্রেসে ছিলেন, নিজে একটা দল করেছেন, পরবর্তীকালে বিজেপিতে জয়েন করেছেন, তৃণমূলও করেছেন, উনি 2019 সালে লোকসভার প্রাককালে কংগ্রেসে জয়েন করেন। কংগ্রেস থেকেই এই গত মাসে উনি বিজেপি তৃণমূলে জয়েন করেছেন। এই সুবল ভৌমিক জয়েন করাটার ক্ষেত্রে এবং সুদীপ বর্মনদের জয়েন করার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে বলে এখানে অনেকেই বলছেন। সুদীপ বর্মন তারা তৃণমূলে জয়েন করবেন কি করবেন না, এই ধরনের ইঙ্গিতও ওরা দেননি, কিন্তু এখানে জল্পনা কল্পনা মাঝে মাঝে বিভিন্ন সংবাদ মাধ্যমে এগুলো উঠে আসছে। আচ্ছা সুইপ, ছোট করে একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে হ্যাঁ সুভাষিস বলো। আমি একটা জিনিস একটু সুজিতবাবুর কাছে জানতে চাইছি। এই যে কংগ্রেসের ভোট 2% নিচে নেমে গেল, বিজেপির ভোট প্রচুর বেড়ে গেল, 43 হয়ে গিয়েছিল। আবার লোকসভাতে এসে দেখা গেল কংগ্রেসের ভোট বেড়ে 25-26 হয়ে গেছে, বিজেপির ভোটও বেড়েছে। মানে কাদের ভোটে বিজেপির ভোটটা 2019-এ বাড়লো, আর কাদের ভোট কংগ্রেসের ভোটে যে বেড়েছিল 2018-এ, সেটা পরিষ্কার, কংগ্রেসের ভোট দেখলেই বোঝা যাচ্ছে। আমি বলছি 2019-এ দেখা যাচ্ছে কংগ্রেসের ভোটও বেড়েছে আর বিজেপির ভোটও বেড়েছে। এই সঙ্গে আমি আসতে চাইছিলাম, আপনি বলাতে সুবিধা হলো। সেটা হচ্ছে এই সুদীপ বর্মন তারা যখন কংগ্রেস বা তৃণমূল থেকে বিজেপিতে গেল, তারপরে এই যে আমাদের যে 2018 সালের যে মার্চ ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, বিধানসভা নির্বাচন হয়, যেখানে বিজেপি ক্ষমতায় আসে, বিজেপির ভোট 2-3% থেকে একেবারে 43%-এ চলে গেল। এছাড়া ওদের যে শরিক দল আছে, ওরাও পেয়েছে 7.5% ভোট বা সে 8% ভোট। মানে এই সুদীপ বর্মন বা কংগ্রেস থেকে বা তৃণমূল থেকে যারা একটা বিশাল চাঙ্ক নেতৃত্ব বা ওয়ার্কার বা সদস্য গেলেন, এতে করে বিজেপির ভোটটা একটা বিশাল জাম দিল। পাশাপাশি লেফট ফ্রন্টেরও ভোট অনেক কমেছে, 45% হয়ে গেছিল 2018 সালে। সুভাষিসদা যেটা বলছেন যে এই যে লোকসভা ইলেকশনের সময় কেন কংগ্রেসের ভোটটা বাড়লো, সিপিএম এর ভোট শিফট হয়েছে 2019-এ, কি সিপিএম এর ভোট শিফট হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই শিফট, কারণ সিপিএম একটা সময় 52% ভোট পেয়েছিল, সেটা এখন কমে হয়েছে 2018 সালে 45%। এবং এই যে অতি সম্প্রতি আমাদের এখানে জেলা পরিষদের নির্বাচন গেল, জেলা পরিষদে 2019-এ সিপিএম 17% হয়ে গেছে। না, লেফট ফ্রন্টের বলছি 45%, সিপিএম শুধু সিপিএম একা পেয়েছে 42.7%। 2019-এ বলছি 17%। না হ্যাঁ, আমি 18টা বললাম। 2019-এ নিশ্চয়ই শিফট হয়েছে, না হলে এত কমার তো কোনো কারণ নেই। তার আগে আমি বলছি, আপনি যে কথাটা বলেছিলেন 19 সালে কংগ্রেসের ভোট কি করে বাড়লো, সেটা হচ্ছে আপনি নাম শুনেছেন সম্ভবত প্রদ্যুৎ কিশোর দেববর্মন। উনি তখন কংগ্রেসের সভাপতি ছিলেন।
হ্যাঁ, পরবর্তীকালে আমাদের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয় তার ইস্যুকে ভিত্তি করে উনি কংগ্রেস ছেড়ে দেন, কংগ্রেসের সদস্যপদ ছেড়ে দেন, এবং আমাদের যে মানে কিছু কয়েক মাস আগে যে জেলা পরিষদের নির্বাচন হলো তার প্রাক্কালে উনি একটা ত্রিপুরা মথা নাম দিয়ে একটা নিজস্ব দল গড়েন, এবং কিছু ছোট ছোট কিছু উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল উনার দলে মিশে যায়, যার ফলে উনি বিজেপিকে হারিয়ে বা আইপিএফটি যারা উপজাতি ভিত্তিক দল বিজেপির শরিক সবাইকে হারিয়ে ওরা ত্রিপুরা যে জেলা পরিষদকে দখল করে। জেলা পরিষদ হচ্ছে ত্রিপুরার রাজনীতির একটা, ধরুন আমরা লেখালেখির ক্ষেত্রে লিখি এটা ত্রিপুরার একটা মিনি বিধানসভা বলতে পারেন আপনি। আমাদের যে মূল বিধানসভা রয়েছে জেলা পরিষদকে আপনি মিনি বিধানসভা বলতে পারেন, তার 28টা হচ্ছে ইলেকটিভ সিট আর 2টো হচ্ছে রাজ্য সরকার মনোনীত সিট রয়েছে, টোটাল 30টা সিট আছে। এবং ত্রিপুরার প্রায় 70% এলাকায় জেলা পরিষদ রয়েছে। এবার বুঝতে পারেন তার যে মানে একাধিপত্য বা রাজনৈতিক প্রভাব অনেকটাই জেলা পরিষদের আছে। জেলা পরিষদে যে শাসন করবে ত্রিপুরার রাজনীতিতে ডোমিনেট করার ক্ষেত্রে তার অনেক সুবিধা হবে। এবং 1985 সালে জেলা পরিষদ শুরুর পর থেকে বেশিরভাগ সময় সিপিআইএম ক্ষমতা ছিলেন। এই বছর যে লাস্ট যে ইলেকশন হলো সেখানে সিপিএম এই 28টা সিটের মধ্যে একটা সিটও পায়নি। সেটা আমি এই কারণে বললাম যে সিপিএম এর যে উপজাতি এলাকায় যে মারাত্মক ধরনের একটা ইরোশন হয়েছে জেলা পরিষদের নির্বাচন তার একটা প্রমাণ। এদিকে এখন 19 সালে লোকসভা ইলেকশনের যে আমরা যে বললাম বা আপনিও যে জানেন যে কংগ্রেসের ভোট বেড়েছে, এটা মূলত হয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মানের জয়েনিং, এবং উনি ওনার বোনকে উনি আমাদের 2টো লোকসভা সিটের মধ্যে যে উপজাতি সংরক্ষিত ত্রিপুরা পূর্ব আসনে দাঁড় করিয়েছিলেন। উনি মানে খুব যেহেতু পরিবারের লোক দাঁড়িয়েছে উনি জান প্রাণ দিয়ে লড়াই করেছেন এবং আলটিমেটলি কংগ্রেসের ভোট শেয়ারও বেড়েছে। এখন ইদানিং কালে যারা এখন অব্দি তৃণমূলে যারা জয়েন করেছে বেশিরভাগই দেখা যাচ্ছে কংগ্রেস থেকে জয়েন করছে। হ্যাঁ, এর আগেও বিজেপিতে গেছে, কংগ্রেস হয়ে তৃণমূল হয়ে বিজেপিতে গেছে। মূলত ভাঙছে কংগ্রেসটা। সিপিএম এর এখন অব্দি তৃণমূলে কিরকম সেই ধরনের কোনো মানে ওয়েটি কোনো নেতা মানে ওজনদার কোনো নেতা বা বড় অংশের কর্মী এখন অব্দি জয়েন করেনি। ওরা বলছে আহ্বান জানাচ্ছে সিপিএম থেকে আসার জন্য। এখন এই অবস্থা, এবং আমি শুরুতে যে কথাটা বলছি আবারও বলছি, এখন অব্দি তৃণমূল কোনো সুবল ভৌমিককে বাদ দিলে বা বাহারুল ইসলাম মজুমদার এরকম দু একজনকে বাদ দিলে সেই রকম যে ওজনদার ফেস রাজনীতিতে এখনো ওরা নিয়ে আসতে পারেনি। আগামী দিনে ওরা কি করবেন আমি বলতে পারছি না। আমি আপনার কাছে আরেকবার ফিরবো, আপনার কাছে আরো কিছু প্রশ্ন আমারও জিজ্ঞাসা আছে। জয়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে জয়েন করেছেন আগরতলা থেকে। জয়ন্ত আপনাকে স্বাগত, দেরি হলো আপনার আসতে। ধন্যবাদ। আমরা যেটা নিয়ে মূলত আলোচনা করছি কিছুটা আলোচনা হয়ে গেছে। আপনার বন্ধু সহকর্মী সুজিত চক্রবর্তী ইতিমধ্যে অনেকটাই আমাদের বলেছেন ত্রিপুরা সম্পর্কে। আমাদের দর্শকরা যেহেতু ত্রিপুরার বাইরেও পশ্চিমবঙ্গেও রয়েছেন অনেকে, তার বাইরেও রয়েছেন অনেকে। আমি যদি আপনার কাছে জানতে চাই সত্যি সত্যি কি এবার ত্রিপুরার রাজনীতিটা তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি সেইখানে গিয়ে দাঁড়িয়ে গেছে? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এতদিনে বাম শাসনের যে ঐতিহ্য ত্রিপুরায় ছিল সেটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে? সেটা কি সম্পূর্ণ মুছে গিয়েছে? আপনি যদি বলেন। তারপর আমরা আমাদের সঙ্গে শুভাশিস পবিত্র গৌতম নাহির রয়েছেন কলকাতা থেকে, দিল্লি থেকে, তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি। না, প্রথম কথা হচ্ছে যে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস যেটা করছে এটা একটা মিডিয়া হাইপ তৈরি করার চেষ্টা হচ্ছে। যেটা আমার বন্ধুবর সুজিত বলেছেন যে আইপ্যাকের টিমের ঘটনাটা নিয়ে তারপর সেখানে টিএমসি এসে জাম্প করেছে, কিন্তু এখনো পর্যন্ত টিএমসিতে কোনো সেভাবে বড় নেতা কিন্তু জয়েন করেননি। তবু যদি কারোর নাম যদি বলতে হয়, সুবল ভৌমিক আছেন, উনি এক্স এমএলএ, বা প্রকাশ দাস, উনি একজন এক্স মিনিস্টার। কিন্তু প্রকাশ দাসের কিন্তু গত 1 দশকে প্রায় কোনো অ্যাক্টিভিটি নেই। আর সুবল ভৌমিক বিজেপিতে ছিলেন, মানে প্রথমে উনি কংগ্রেসে ছিলেন, তারপর উনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেন এবং সেখান থেকে আবার কংগ্রেসে যান, আবার সেখান থেকে আবার বিজেপিতে যান, হ্যাঁ, আবার কংগ্রেসে ফিরে যান, এইরকম একটা ব্যাপার। আর প্রথম এটা তো সেই অর্থে তাদের কাছে কোনো ফেস আমি এখনো দেখছি না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কোনো সংগঠন রাজ্যে নেই।
তো ওনারা যেটা করছেন এটা হচ্ছে কয়েকটা প্রেস কনফারেন্স করা হচ্ছে, এবং তারা সবাই বাইরে থেকে বলতে মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এসে এখানে বড় বড় নেতারা অনেক রকম কথা বলছে। তো আমরা এবার ক্ষমতা দখল করব বললেই কি ক্ষমতা দখল করা যায়? তো এর জন্য আমাদের সংগঠন দরকার এবং মানুষের মধ্যে একটা সাড়া জাগানো দরকার। তো এখন পর্যন্ত বিজেপির যে মানে প্রধান রাইভেল সেটি কিন্তু সিপিএমই রয়েছে, এবং দীর্ঘদিন সিপিএম ক্ষমতায় থেকেছে, এবং সিপিআইএম এর একটা সাংগঠনিক ক্ষমতা রয়েছে, অনেক বড় বিস্তৃত ওদের বেস রয়েছে, এবং কিছুটা হয়তো ওনারা গুটিয়ে রয়েছেন, কিন্তু ওনাদের সংগঠন ওনাদের কাছেই আছে। তো একদিকে বিজেপি আছে, আরেকদিকে সিপিএম আছে, আর কংগ্রেসটা তো প্রায় শুকিয়ে এসেছে, কারণ কংগ্রেসের বেশিরভাগ শক্তি চলে গেছে বিজেপির কাছেই। কাজেই সেই অর্থে এখনই আমার মনে হচ্ছে না যে কিছু বলা যায় যে টিএমসি ক্ষমতা দখল করে ফেলবে, বা পরবর্তী 23-এর নির্বাচন সেটা বিজেপি এবং তৃণমূলের মধ্যেই হবে। হ্যাঁ, এরকম কিছু বোঝা যাচ্ছে না, একেবারেই কিছু বোঝা যাচ্ছে না। যেহেতু আপনি যেটা বলছেন সেটা আমারও একটা মনের একটা কোন একটা একটু সন্দেহ ছিল যে বাংলাতে মানে বাংলার মিডিয়াতে, পশ্চিমবঙ্গের মিডিয়াতে যেভাবে বিষয়টাকে দেখা হচ্ছে যে তৃণমূল বনাম বিজেপি লড়াইটাই এখন ত্রিপুরার প্রধান আলোচ্য হয়ে গিয়েছে, এটাই আগামী দিনের রাজনীতি, সেটা ত্রিপুরাতে বসে আপনার অতটা মনে হচ্ছে না, সেটা আপনার কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই আরেক ধাপ এগিয়ে জিজ্ঞাসা করি যে এত বছরের যে বাম শাসনের ঐতিহ্য সেটার কি অবস্থা ত্রিপুরা রাজনীতিতে আপনার কি মনে হয়? সুজিত বাবুর কাছে একই প্রশ্ন করব, গৌতম দারও নিশ্চয়ই প্রশ্ন রয়েছে, গৌতম দাও বলবেন এরপরে, আপনি একটু জয়বাবুর সাথে কথা বলুন। বাম শাসনের যে ঐতিহ্য মুছে গেছে সম্পূর্ণ? না, প্রথম হচ্ছে যে এখান থেকে যে বামেরা চলে গেল দীর্ঘ 25 বছর ক্ষমতায় থাকার পরে, এবং এর আগেও 10 বছর ছিল। তো এর মূলত কারণ হচ্ছে যে অবশ্যই একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছিল, এবং সেটাকে অবশ্যই বিজেপি এসে ক্যাশ করতে পেরেছিল, এবং বিজেপি যে সেটা ক্যাশ করতে পেরেছিল এর মূল কারণ হচ্ছে যে কংগ্রেসের স্টলওয়ার্ডরা তখন বিজেপিতে জয়েন করে গিয়েছিল, এটা একটা কারণ। আর গ্রাউন্ড লেভেলেও মানে বিভিন্ন কারণগুলো ছিল। কিন্তু সিপিএম ঘুরে দাঁড়াতে, হ্যাঁ, সিপিএম যদি ঘুরে দাঁড়াতে পারে, তাদের আমি আগেই বলেছি যে তাদের কিন্তু সংগঠন রয়েছে, কিন্তু যেটা হচ্ছে যে নেতারা সেভাবে বেরোচ্ছে না। হ্যাঁ, তারা বলছে যে এক ধরনের সন্ত্রাস চলছে, তো সন্ত্রাসকে উপেক্ষা করেই তো রাজনীতি করতে হয়। হ্যাঁ, তাহলেই তো ক্ষমতায় চলে আসার সম্ভাবনা তৈরি হয়, বা যে সমস্ত যারা কর্মীরা মার খাচ্ছেন তাদের পাশে দাঁড়াতে হয়। তো আমার কাছে মনে হয় নেতৃত্বের একটা দুর্বলতা সেখানে রয়েছে। হ্যাঁ, এবং প্রচুর পরিমাণে কিন্তু মানে তৃণমূল স্তরে সিপিএম এর কর্মীরা মার খাচ্ছে। হ্যাঁ, এটাও অনেকটা ঘটনা, কিন্তু সেটাকে রুখে দাঁড়াবার মতো শক্তি তারা দেখাতে পারছে না, যেটা এখানে তৃণমূল কলকাতা থেকে উড়ে এসে হোটেলে বসে বসে এইসব কথা বলছে। হ্যাঁ, কিন্তু গ্রাউন্ডে সেটার কোনো রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি জয়ন্ত বাবুর সাথে একটু যোগ করতে চাই সুদীপ্ত দা, সেটা হচ্ছে সিপিএম এর আমি শুরুতে বলেছিলাম যে ওদের ট্রাইবেল এলাকায় ওদের ইরিশন হয়েছে, সেই প্রসঙ্গে আমি একটা পরিসংখ্যান দিতে চাই। আমাদের যে আমি বললাম যে 30 রিজার্ভ সিট রয়েছে, মানে 20 ট্রাইবেলস 20 এসসি, তার মধ্যে সিপিএম এর হাতে এই মুহূর্তে রয়েছে মাত্র 4টে সিট, 2টো উপজাতি 2টো এসসি। মানে এই পরিসংখ্যানটা আমি দেখুন যে এদের ইরোশনটা হয়েছে। আরেকটা ক্ষেত্রে ইরোশন হয়েছে যুবকদের মধ্যে। ওরা যদি যুব নেতৃত্ব তুলে না আনতে পারে, যেটা ওয়েস্ট বেঙ্গলে এবারে ওরা চেষ্টা করেছিল কিছুটা, এটা ওদেরকে তুলে আনতে হবে। এবং আপনারা অনেকেই জানেন, আমরা সবাই জানি এখানে সাংবাদিকতার সূত্রে, ত্রিপুরায় নৃপেন চক্রবর্তী, দশরথ দেববর্মা, বীরেন দত্ত, বৈদ্যনাথ মজুমদার, বিদ্যা দেববর্মা, দীনেশ দেববর্মা, ওরা উপজাতি এলাকায় এবং প্রত্যন্ত এলাকায় থেকে যেভাবে রাজনীতিটা করেছে, সেটা এখন সিপিএম বা যে কোনো রাজনৈতিক দলকে করতে হবে। আমি জয়ন্তর সাথে, বন্ধু জয়ন্তর সাথে 100% একমত। ওরা নিজেদেরকে কিছুটা গুটিয়ে রেখেছে, অথবা এরা সেইভাবে এগিয়ে আসতে পারছে না। আর তৃণমূলের প্রসঙ্গে এটা আমার বলা ঠিক হবে কিনা
জানি না তৃণমূল যেভাবে কলকাতার মিডিয়ার সাপোর্টটা পাচ্ছে সেটা সিপিএম পেয়েছে কিনা আমি জয়ন্ত বলতে পারবেন। আমার মনে হয় না কলকাতার মিডিয়া যেভাবে এগিয়ে এসছে তৃণমূলকে হাইলাইট করার জন্য, সেটা সিপিএম, কংগ্রেস, বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলকে ততটা কলকাতার মিডিয়া করেনি। ঠিক এই জন্যই আমরা আজকের এই অনুষ্ঠানটা করছি এবং আমাদের দর্শকরা যেটা দেখছেন সেটা হচ্ছে এই যে কলকাতা থেকে কলকাতার চোখ দিয়ে ত্রিপুরাকে দেখা একরকম, আর আপনি জয়ন্ত ভট্টাচার্য, সুজিত চক্রবর্তী, আপনারা সিনিয়র জার্নালিস্ট, আপনার আগরতলা থেকে ত্রিপুরাকে যেভাবে দেখছে সেই রাজনীতিটা একটু অন্যরকম। আপনারা কিভাবে দেখছেন সেই বাস্তবতাটার ছবি আমরা পেতে চেয়েছিলাম, সেই জন্যই আপনাদের মানে বক্তব্য এত গুরুত্ব দিয়ে আমরা শুনছি। গৌতম দা, তুমি কিছু বলবে? তোমাকে জিজ্ঞাসা আছে, তুমি শুনলে। আমি গৌতম দা বলার আগে একটা কথা বলছি, একটা পয়েন্ট শুধু। এবং প্রথমত আপনাকে ধন্যবাদ আমাদেরকে যে আপনারা ডেকেছেন। আচ্ছা, এর মধ্যে আমি বলছি আমাদের যে 2018 সালে নির্বাচন হয়েছিল, 2018 সালে নির্বাচন হয়েছিল, তৃণমূল পেয়েছিল 0.3% ভোট। হ্যাঁ, মানে 7,000-এর মতন ভোট পেয়েছিল। আর নোটা পেয়েছিল 1% ভোট, নোটা 1% ভোট পেয়েছিল। তৃণমূল পেয়েছিল 0.3% ভোট। নোটার পক্ষে যায় 23,000-23,000-এর বেশি ভোট। যাই হোক, এটা আমি জাস্ট একটা পরিসংখ্যান মাত্র দিলাম। গৌতম দা বলুন। না, আমি যেটা শুনছি ওরা একমাত্র মাঠে রয়েছেন, ফলে ওরা যতটা ভালো বুঝবেন ততটা আমরা তো আমি তো আরো দূরে। এই কথাটাই বলা আর কি। ধন্যবাদে কিছু নেই। আমরা ফোর্থ পিলার উইথ দি পিপল, আমরা ঠিক কথাটা জানতে চাই বলে আপনাদের কাছে পৌঁছে। আপনার ছাড়া কে বলবে? আমরা কি কলকাতায় বসে এখানে জ্ঞান দেবো নাকি? উড়ে গিয়ে রাজনীতি হয় না, তেমনি উড়ে গিয়ে সাংবাদিকতা হয় না। সেটা শুভাশিস মৈত্র, জয়ন্ত ভট্টাচার্য, আপনি এবং গৌতম লাহি, আপনারা সকলেই খুব ভালো করে জানেন উড়ে গিয়ে সাংবাদিকতা হয় না। এই জন্যই আপনাদের কথা শোনা। গৌতম তো বলো। না, আমি যেটা আমার একটা তো অন্যরকম একটা অবজারভেশন আছে, সেটা আমি বিস্তারিত সেই বিষয়টা যে বৃহত্তর যে লার্জ পিকচার যাকে বলা হয় সেটা সম্পর্কে আমি একটু পরে বলবো। আমার একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হচ্ছে, যেটা ওনারা ওখান থেকে আরো ভালো বলতে পারবেন। আমরা সবসময় দেখেছি যে পশ্চিমবঙ্গ সিপিএম এর সঙ্গে ত্রিপুরা সিপিএম এর, মানিক সরকারের কোথাও একটা তালমিল বা সামঞ্জস্যের অভাব আছে। যখন কলকাতায় সিপিএম প্রবলভাবে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে, তখন মানিক সরকার কলকাতায় প্রথমবার নির্বাচনে গিয়ে কিন্তু তিনি একটু ভিন্ন সুরে কথা বলছিলেন, এবং তিনি একথাও বলেছিলেন 2018-র পরে গিয়ে লোকসভার সময়, যে ত্রিপুরাকে দেখে, মানে সিপিএম কর্মীদের উদ্দেশ্যে, ত্রিপুরার হাল দেখে আপনারা বুঝবার চেষ্টা করুন যে বিপদটা কোথায়। তো ফলে আমি জানি না, ভবিষ্যতে আমার মনেও হয় না যে সিপিএম এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সমঝোতা হতে পারে বলে, সেরকম আমি কোনো সম্ভাবনা দেখছি না। সদ্য সমাপ্ত কেন্দ্রীয় কমিটির বৈঠকে একটা আলোচনা হয়েছে, সার্বিকভাবে সিদ্ধান্ত হয়েছে হ্যাঁ, জাতীয় স্তরে সিপিএম এর সঙ্গে তার একটা বোঝাপড়া বা সমঝোতায় আসতে পারেন। সেটা ভবিষ্যতে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে, মানে আসন সমঝোতা নয়, ভবিষ্যতে সরকার গঠনের ক্ষেত্রে। কিন্তু রাজ্য স্তরে পশ্চিমবঙ্গ বা ত্রিপুরায় তারা কোনো সমঝোতায় যাবেন না। এখন আপনারা ভালো বলতে পারবেন যে সত্যিই কি মানিক সরকার সিপিএম এর থেকে একটু অন্য সিপিএম? তিনি কি অন্যরকম ভাবে একটু ভাবেন বাস্তব পরিস্থিতি? আচ্ছা, এই সম্পর্কে আমি সংক্ষেপে ছোট করে বলো, আর অনেকগুলো বিষয় আলোচনা আছে, শুধু এই বিষয়টার উপরে মানিক সরকারকে একটু অন্য রকমের সিপিএম। আচ্ছা, একটা জিনিস হচ্ছে, তারপর জানতে বলবো। আচ্ছা, জানতে বলবো না, আপনি বললেন জানতে বলবো। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, মানিক সরকার একটু অন্য রকমের সিপিএম। এবং এটাও আপনারা জানেন যে বরাবরই কিন্তু একটা বেঙ্গল লাইন, কেরল লাইন এসব নিয়ে বিভাজন ছিলই। এবং মানিক সরকারের যে মানে টোন, এর সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের অনেক সময়ই একটু ডিফারেন্স ছিল সবসময়। দ্বিতীয়ত, সবচেয়ে বড় যে অভিযোগ চলে আসছে মানিক সরকারের বিরুদ্ধে, সেটা বলা হচ্ছে যে মানে আজকেও ব্রাত্য বসু সেই কথাটাই বললেন, যদিও উনি বললেন কোত্থেকে, এখান থেকেই উনি শুনেছেন ইনপুটস জোগাড় করে, যে বিপ্লব দেবের সঙ্গে মানিক সরকারের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। এখন ব্যক্তিগত স্তরে আন্ডারস্ট্যান্ডিং থাকলে কোনো খারাপ নয়, কিন্তু
বলা হচ্ছে যে মানিক সরকার হয়তো ততটা অ্যাগ্রেসিভলি মাঠে নামছেন না। হ্যাঁ, এরকম একটা অভিযোগ কিন্তু সেখানে রয়েছে। যাই হোক, তো সেটা তো অন্য প্রশ্ন। তো আমার কাছে মনেই হয় যে উনি একটু মানে অন্য সিপিএম, মানে পশ্চিমবঙ্গের সিপিএম এর সঙ্গে মানিক সরকারের ঠিক একই রকম নয়। সেটা আমার কাছে মনে হয়। আপনি সেটা মনে হয়। আচ্ছা সুদীপ বাবু, আপনাকে জিজ্ঞাসা করি, গৌতম দা যেটা জিজ্ঞাসা বললেন প্রশ্নটা খুবই তাৎপর্যপূর্ণ, কিন্তু আমার পশ্চিমবঙ্গের কিন্তু সব জেলার সিপিএম এক সিপিএম নয়। মানিক সরকারকে কিন্তু কোন জেলার কাছে তিনি প্রাপ্ত, আবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কিন্তু কোন জেলা, কোন পাশাপাশি জেলা আর কি, বর্ধমানে তিনি সমর্থক কিন্তু বাঁকুড়াতে নয়, এরকম কিন্তু আছে আর কি। মানিক সরকার কিন্তু কোন কোন জেলায় বক্তৃতা দিতে পেরেছেন, বাকি জেলা থেকে আমরা সুদীপ্ত দা, এই যে সুদীপ্ত দা, এই কলকাতার জেলার কথা যে আপনি বললেন, এটা আমাদের ত্রিপুরার জেলার ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন মানিক সরকারের পরে যে টল লিডার বলা হয় বাদল চৌধুরীকে, এখানে সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় বাদল চৌধুরী মানিক সরকার ইকুয়েশন নিয়ে অনেক কথা আছে। তবে আমি মানিক সরকার সম্পর্কে একটু বলবো যে উনি তো 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তার আগে পার্টি সেক্রেটারি ছিলেন। ওনার সাথে পশ্চিমবঙ্গের নেতৃত্বের মানে সামঞ্জস্য খুঁজে কোথায় পাওয়া যাবে না যাবে আমি জানি না। তবে উনি ত্রিপুরায় মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ত্রিপুরার যে উন্নয়নের যে ধারাটা, এটা অনেক দূর উনি নিয়ে গেছেন। যেমন ধরুন, ত্রিপুরায় বিদ্যুতে সারপ্লাস হয়েছে, বা রোড কানেক্টিভিটি অনেক বেড়েছে, অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, অনেক স্কুল বিল্ডিং থেকে শুরু করে গড়ে উঠেছেন। আমাদের ফ্লাইওভার যে হয়েছেন ত্রিপুরায়, আগরতলায় একমাত্র, এটা ওনার সময় কিছু ইনফ্রাস্ট্রাকচার এবং পরিকাঠামো গড়ে উঠেছে ওনার সময়। রেল কানেক্টিভিটি কাজটা অনেকটাই ওনার আমলেই হয়েছে, ওনার আমলেই হয়েছে, এবং উনি মনে প্রাণে চাইছেন যে এটার ত্রিপুরার একটা উন্নয়ন। কিন্তু ওই জয়ন্তবাবু মাঝখান দিয়ে বলছিলেন যে ওদের যে এন্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, যে ওদের তলে তলে গ্রাউন্ডকে ফাঁকা করে দিচ্ছে, বিজেপি আরএসএস ঢুকছে, এটা যে উনি টের পাননি, এটা ওনার একটা ব্যর্থতা। হ্যাঁ, আমার এটা মনে হয়। আর পাশাপাশি এই যে উপজাতিদের মধ্যে এবং বাঙালিদের মধ্যে যুব নেতৃত্ব, মহিলা নেতৃত্ব তুলে আনার ক্ষেত্রেও ওনার হয়তো কিছুটা ঘাটতি আছে। নৃপেন চক্রবর্তী, দশরথ দেব যেরকম, নৃপেন চক্রবর্তী তো এদেরকে তৈরি করেছেন, মানিক সরকার, বাদল চৌধুরী বা গৌতম দাস যাদেরকে তৈরি করেছেন, কিন্তু মানিক সরকার কজনকে তৈরি করেছেন এটা বোধহয় জয়ন্ত বাবু ভালো করে বলতে পারবেন আমার দেখেও। না, ঠিক আছে, আমি এই প্রশ্নে না গিয়ে আমি তো একটু বেশি সমালোচনাই করলাম ওনার, কিন্তু একটা বড় ক্রেডিট এটা অবশ্যই ওনাকে দিতে হবে। সেটা হচ্ছে ত্রিপুরার 3 দশক জুড়ে যে ইনসার্জেন্সি চলছিল, হ্যাঁ, বাংলাদেশকে বেস করে ত্রিপুরার মানুষকে যেভাবে উগ্রপন্থীরা মেরে ফেলছিল, কিডন্যাপ করছিল, রেনসাম আদায় করছিল, তো সেটা কিন্তু খুব মানে নিপুণ হাতে উনি দমন করেছেন। এবং সেখানে দুটো স্ট্র্যাটেজি উনি নিয়েছেন। একদিকে মানে পুলিশ ফোর্সকে উনি খুব ভালোভাবে সাজিয়ে তাদের বিরুদ্ধে যেমন অ্যাকশন করেছেন, অন্যদিকে উগ্রপন্থীদেরকে সারেন্ডার করার জন্য নানাভাবে ইনসেন্টিভাইজ করেছেন, তাদের পরিবারের লোকজনদেরকে কাজে লাগিয়েছেন, এবং তখনকার ইউপিএ সরকারকে উনি খুব ভালোভাবে এটা বোঝাতে পেরেছেন যে ত্রিপুরায় একটা স্পেশাল স্কিম করতে হবে সেই উগ্রপন্থীদেরকে দমানোর জন্য, এবং এই ক্ষেত্রে উনি 100% কিন্তু সফল হয়েছেন। আজকে আমরা হ্যাঁ, সেটা এখন গভীর দুঃখের সঙ্গে এটা লক্ষ্য করছি যে গত 26শে জুলাই সেই বাংলাদেশ থেকে এসে আবার 2 জন বিএসএফ কে মেরে দিল। আজকেই আইজি ল অ্যান্ড অর্ডার অরিন্দম নাথের সঙ্গে আমার কথা হচ্ছিল, তো উনি বললেন যে আমরা অরিড যে উগ্রপন্থা আবার মাথা চাড়া না দেয়। হ্যাঁ, মানিক সরকারের সময়ে কিন্তু এখনো আমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো, কিন্তু বাংলাদেশের সঙ্গে এই সম্পর্কটা মানিক সরকারের সময়ে কিন্তু একটা মানে একটা হাইটে চলে গিয়েছিল, একটা ভালো উচ্চতায় চলে গিয়েছিল। তো ওখানে বাংলাদেশের সিকিউরিটি ফোর্সকেও কিন্তু মানে সরকারের মাধ্যমে উনি খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পেরেছিলেন, যাতে তারা সেখানে বেসগুলো করতে না পারে। তো সেই ক্রেডিটটা আমি দেব। আমার সঙ্গে তো কোনো মানে আমার সঙ্গে ওনার সুসম্পর্কই রয়েছে, কিন্তু আপনি আমাকে যে ঝামেলায় ফেলে দিয়েছেন ডেকে এনে, এখানে তো আমি আর মিথ্যে কথা বলতে পারি না, আর আমার যা ইচ্ছে মানে যা আমি বুঝি আমি তাই বলবো। তো আমার মনে হয়
হ্যাঁ, না সে তো বটে, আমাদের দর্শকরা অনেক ধরনের মন্তব্য করছেন যে দর্শকদের নানা মানুষের নানা রকম মনে হবেই যে একজন একজন এইমাত্র বলে এটিকে এই যে আমাদের তৃণমূল পোষিত চ্যানেল বলে মনে হচ্ছে। না, তৃণমূল পোষিত নয়, কিন্তু সিপিএম বা বিজেপি পোষিত নয়, কারো পোষিতই নয়। আমরা একটা শুধু তো আমি একটা লাস্ট পয়েন্ট বলছি, জয়ন্ত বাবু ইনসার্জেন্সি প্রসঙ্গটা দারুণভাবে তুলে এনেছে, এটা আমার মিস হয়েছিল, যাই উনি বলাতে ভালো হয়েছে। এখানে আমি বলি ভারতবর্ষের বহু রাজ্যে, বিশেষ করে জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্বাঞ্চলের অনেক রাজ্যে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার একটা আছে, আপনারা জানেন, অনেক রাজ্যে আছে। একমাত্র ত্রিপুরা 2005 সালে তুলে দেওয়া হয়েছে এই কারণেই, যেহেতু ইনসার্জেন্সিটা অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল। তো এখন জয়ন্ত বাবু যে রেফারেন্স গুলো দিয়েছেন, কিছুদিন আগে বিএসএফ এর 2 জনকে মেরেছে বা এদের যে তৎপরতা বেড়েছে, ফেন্সিং হওয়া সত্ত্বেও আমাদের তো মানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফেন্সিং হয়েছে ত্রিপুরাতে। এত ডিটেলস আমাদের দর্শকদের সকলে হয়তো মানে তারা রিলেট বুঝতে পারবেন না বা খেয়াল করতে পারবেন না। মূল বিষয়টা এটাই, যেটা জয়ন্তবাবু বললেন, সুজিতবাবু বললেন, দুজনেই ত্রিপুরা আগরতলা থেকে আমাদের সঙ্গে কথা বলছেন। আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট একটা আইন, যে দেশের সেনাবাহিনীকে প্রায় একটা এলাকা, ছোট এলাকা হলো শাসন করার ক্ষমতা দেয় কোনো নির্বাচিত গণপ্রতিনিধির থেকে। সেখানে সেনাবাহিনীর যিনি প্রতিনিধি আছেন তিনি সেটা শাসন করেন। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এই আইন প্রয়োগের ফলে কি হয়েছে তা নিয়ে বহু অভিযোগ আছে, বহু লেখালেখি আছে, আপনারা ওয়েব মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে প্রচুর দেখতে পারেন। আমি শুধু এইটুকু বলতে পারি, কোনো নির্দিষ্ট রেফারেন্সে না গিয়ে, তার মধ্যে প্রচুর খুন, জখম, বিশেষ করে ধর্ষণের অজস্র অভিযোগ রয়েছে পুরো উত্তর পূর্ব ভারতে। এবং এই আইন থেকে একটা রাজ্যকে মুক্তি দেওয়ার দাবিতে শর্মিলা চানু, যিনি সম্প্রতি আবার আলোচনায় এসেছেন, যে তার একই রাজ্যের একজন অলিম্পিক মেডেল জেতার জন্য তিনি সারা আজীবন অনশন করার পরে এখন অবশ্য তিনি সেটা ত্যাগ করে দিয়ে তিনি ব্যাঙ্গালোরে রয়েছেন। এই আইন থেকে ত্রিপুরাকে মুক্তি দিয়েছিল কিন্তু ওই সময়কার সুশাসন, এটা জয়ন্ত ভট্টাচার্য বলছেন, তাই তো জয়ন্ত, আপনি তাই বলছেন তো? এবং সমর্থন করলেন নিশ্চয়ই। এটাও নিশ্চয়ই বৃহত্তর রাজনীতির একটা প্রেক্ষাপট। আবার এটাও ঠিক, ওটাও প্রায় 15 বছর আগেকার ঘটনা, তার মধ্যে অনেক জল গড়িয়ে গেছে। আমি একটু গৌতমদা এবং শুভাশিস কাছে যাব। গৌতমদা, তোমার থেকে একটু, তুমি যা কিছু শুনলে তাদের থেকে, তোমার কিছু বক্তব্য বা প্রশ্ন বা তোমার অবজারভেশন যা শুনলে তোমার থেকে শুনতে চাই গৌতমদা। না, আমি প্রথমেই যেটা বলবো, যেমন কলকাতার চোখ দিয়ে ত্রিপুরা দেখা সঠিক হবে না। আমার কাছে যেটা মনে হয়েছে, উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি, এগুলোর রাজনৈতিক কিন্তু ওঠা পড়া, এটা কিন্তু অনেকটা বাকি অন্য রাজ্য, যেটা পশ্চিমবঙ্গই হোক, কেরালাই হোক, উত্তরপ্রদেশ হোক, বিহার হোক, তার সঙ্গে তুলনীয় নয়। এখানে এমন কিছু ঘটনা ঘটে, প্রভাব পড়ে, যে প্রভাবটা অনেকটা দিল্লির জাতীয় রাজনীতির প্রভাব। এটা ভুলে গেলে চলে না যে যখন 10 বছর সিপিএম শাসন করেছিলেন, তারপরে যে কংগ্রেস ফিরে এসেছিল, তখন দিল্লিতে রাজীব গান্ধী সরকার। পরবর্তী সময় মানিক সরকারের সময় যে রমরমা, বা ইউপিএ সরকারের 10 বছর, যে সরকারকে অর্ধেক সময়, বা মানিক সরকার প্র্যাকটিক্যালি দুটো সরকারের সঙ্গে, মনমোহন সিং এর সঙ্গে ব্যক্তিগতভাবে সুসম্পর্ক রাখতেন। মনমোহন সিংই হচ্ছে সর্বপ্রথম যিনি পূবে চলো নীতির প্রবক্তা, যেটা এখন নরেন্দ্র মোদী অ্যাক্টিস্টে রূপান্তরিত করেছেন। কিন্তু ঘটনা হলো যেটা, সেটা হচ্ছে যে এবার দিল্লিতে যেই মুহূর্তে, যতদিন ইউপিএ সরকার ছিল ততদিন কিন্তু মানিক সরকারের কোনো অসুবিধা হয়নি। কিন্তু অসুবিধাটা হতে চললো দিল্লিতে নরেন্দ্র মোদীর উত্থানের পরে। এই দেখুন, আপনি যে সিপিএম এর বা তৃণমূল কংগ্রেসের হিসাব আপনারা যারা দিলেন, আপনি দেখেন তার আগের বিধানসভা নির্বাচনে 2018 যে বিজেপি দিল্লিতে, কেন কেউ বিশ্বাস করেনি বিজেপি ক্ষমতায় আসতে পারে ত্রিপুরায়, অবিশ্বাস্য ছিল। এবং তবু সে ঘটনাটা ঘটেছে। তার আগে ভোট কত ছিল? 1%, অবশ্যই তৃণমূলের থেকে বেশি। অর্থাৎ বিজেপি কোনো নির্ণায়ক ভূমিকা রাজনীতিতে পালন করতে পারতো না। কিন্তু বিজেপি জাতীয় স্তরে আসার পর একটা সম্ভাবনা, একটা স্বপ্ন তৈরি করা হয়েছিল, যাতে একদিকে যেমন 25 বছরের একটা অ্যান্টি ইনকামবেন্সি যে কোনো সরকারি হয়, আরো মারাত্মক হয়েছিল। কারণ সিপিএম এর আমার মনে হয়েছে একটা সময় গিয়ে তাদের যা যা করার ছিল অনেকটাই তাদের ধ্যান ধারণা চিন্তা অনুযায়ী করে ফেলেছিলেন। ভবিষ্যতে আর যা যা করার ছিল সে বিষয়ে তাদের হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি থেকে থাকতে পারে। আমি তলার দিকে সাংগঠনিক ত্রুটির কথা বলছি না, বা নেতাদের স্বজন পোষণ দুর্নীতির কথাও বলছি না, যেটাও একটা বড় ইস্যু হয়েছিল সেই সময়, আমি নিজে গিয়েও দেখেছি। আমার মনে হয়েছে এবার যদি বলেন যে
তৃণমূল কংগ্রেসের, আমি বলছি না তৃণমূল কংগ্রেস 2023 সম্ভাবনা, কিন্তু তৃণমূল কংগ্রেস যে জাতীয় স্তরে যদি একটা নির্ণায়ক ভূমিকাতে যেতে পারে, যদি বলছি, তাহলে কিন্তু তার প্রভাব ত্রিপুরায় পড়বে। এখন অনেকে বসে আছেন কিন্তু ফেন্সের ধারে অনেকে বসে আছেন। এই যে কথাটা আপনারা সকলেই বললেন যে ত্রিপুরা যে সিপিএম, যাদের ভোট সামান্য কয়েক শতাংশ ডিফারেন্স ছিল বিজেপির সঙ্গে, তাদেরকে মাঠে ময়দানে দেখা যাচ্ছে না। তুলনায় আপনি মিডিয়ার কারণেই হোক, যে কারণেই হোক, তৃণমূল কংগ্রেস ব্যাপক প্রচার কলকাতায় পাচ্ছে, এটা ঘটনা। ত্রিপুরায় কতটা পাচ্ছে আমি বলতে পারবো না, খুবই আমি একটা দুটো কাগজ দেখি কখনো কখনো। কিন্তু ঘটনা যেটা, যে এই যে স্বপ্ন তৈরি করা, যে একটা পরিবর্তনের স্বপ্ন, মানুষ কিন্তু বেসিক্যালি আসলে কিন্তু পরিবর্তন চায়। ফলে এটা সফল হবে কিনা বলতে পারছি না। ফলে আপনি আজকে যেটা মনে হচ্ছে আপনার 0%, রাতারাতি সেটা কিন্তু 40% পৌঁছানোটা অস্বাভাবিক নয়। সেটা নির্ভর করবে জাতীয় স্তরের রাজনীতির উপর। ধরুন 2022-এর উত্তরপ্রদেশ ভোট, তার পাঞ্জাবের ভোট, তার সঙ্গে তারপরে গুজরাটের ভোট, তারপরে হচ্ছে 2023-এ ত্রিপুরার ভোট। ফলে এই এতগুলো ভোটের ফলাফলের একটা সামগ্রিক চেহারা, উত্তর পূর্বাঞ্চল আপনারা জানেন, অরুণাচলে গোটা মন্ত্রিসভা থেকে বিধায়ক গোটাটাই পরিবর্তিত হয়ে যায় আর এক দলের দিকে, কোনো তাতে রাজনৈতিক চিন্তা বা দর্শনের কারণে না। ফলে আমি বলছি এটা, এবং আমি বলছি এই ছোট রাজ্যগুলিতে অরুণাচলের কথা বলছি, ছোট রাজ্য মানে ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশকে রাজনৈতিকভাবে এক করে দেখা মনে হয় না ঠিক হবে। না, আমি এক করে, কিন্তু ঘটনা হচ্ছে প্রবণতা, যে প্রভাবটা যেটা পড়েছে রাজনৈতিক, ত্রিপুরার যে ইতিহাস আমি যেটা বলে গেলাম, এটা ঘটেছে একমাত্র দিল্লি রাজনীতির প্রভাব। নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না থাকতেন, দিল্লি বিজেপি আদৌ ক্ষমতায় আসতো কিনা আমার সন্দেহ। তুমি বলছো দিল্লিতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বেশি প্রভাব বিস্তার করতে পারেন, প্রভাব একটা পড়বে। হ্যাঁ, অবশ্যই প্রভাব পড়বে, কিছু করার নেই, প্রভাব পড়বেই। মানুষ তখন স্বপ্ন দেখতে শুরু করবে, কিছুই হয়তো পাবেন না। আমি জানি না, ওরা হয়তো ভালো বলতে পারবেন যে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ভোটের আগে, আর একটা জিনিস ভুলে যাচ্ছে না প্রায়, আর একটা বড় খেলা খেলেছিল, সেটা সত্যি বিজেপি, সেটা হচ্ছে ত্রিপুরা আদিবাসীদের পৃথক রাজ্য। এই যে ত্রিপুরা রাজ্য, যে আলাদা রাজ্য, আপনার মনে আছে দিনের পর দিন ভোটের আগে অবরোধ হয়েছে, পথ অবরোধ হয়েছে, পুলিশের হামলা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু বিজেপি আমি বলছি বিজেপি কিন্তু প্রকারান্তে তাতে ধোঁয়া দিয়েছে। এবং এই কারণেই ধোঁয়া দিয়েছে যে সেই সমর্থনটা কোনো সমতলের পার্টি করবে না, সেই সমর্থনটা বিজেপিও কোনোদিন দেবে না, কিন্তু বিজেপি এটা কিন্তু উৎসাহ জুগিয়েছিল। ফলে সেই স্বপ্ন যে জুগিয়েছে, আজকে কিন্তু তারাই সবথেকে অসন্তুষ্ট। এই যে ত্রিপুরা সরকারের মন্ত্রিসভার মধ্যে যে মতভেদ, কেবলমাত্র এদের মধ্যে নয়, মতভেদ উপজাতি বনাম সমতলের নেতাদের মধ্যেও। তুমি যে অসন্তোষের কথা বলছো, যে স্বপ্নভঙ্গের কথা বলছো, সেটা তো ওনারা বলছেন যে জেলা পরিষদের নির্বাচনে তো প্রমাণ পাওয়া গেছে কিছুটা। অবশ্যই তুমি বলছো না, আমি অতটা ধরছি না জেলা পরিষদ থেকে, এই কারণেই পঞ্চায়েত নির্বাচন একমাত্র ত্রিপুরা যেখানে 90% আসনে প্রার্থী ছিল না। ফলে প্রকৃত প্রভাব নির্বাচনে পশ্চিমবঙ্গে যে ঘটনা 2018 সালে ঘটেছিল, পঞ্চায়েতে 30% আসনে প্রার্থী দেওয়া ছিল না, সেই 1 কোটির উপরে ভোটার। ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে কত কোটি মানুষ ভোট দিতে পেরেছে, এই প্রশ্নটাও আছে। তার প্রভাব কি আগামী দিনে পড়বে না? এই ভোট দিতে না পাওয়ার যে দুঃখ, যে ক্ষোভ, অভিমান, এ কিন্তু তীব্র। এটা পশ্চিমবঙ্গে দেখেছি, নাহলে বিজেপি 18টা সিট পেত না পশ্চিমবঙ্গে। 1 কোটি মানুষ বিপক্ষে ভোট দিয়েছে। সুজিত বাবু, জয়ন্ত বাবু, আপনি বলুন, আপনি অলরেডি আনমিউট করা। গৌতম দার কথার সূত্র ধরে আমি একটা বলছি। জয়ন্ত, এটা তো যে ভোটের কথা আমরা বলছি আর কি, আঞ্চলিক স্থানীয় স্তরের নির্বাচন, যে শাসক দল হেরেছে, তাই তো? বিজেপি হেরেছে, জেলা পরিষদে হেরেছে, জেলা পরিষদে হেরেছে, কিন্তু কথাটা গৌতমদা যেটা বলছে, পশ্চিমবঙ্গের কথা বলছে, উত্তরপ্রদেশের কথা, তার উল্টো ঘটনা ত্রিপুরায় ঘটেছে। ত্রিপুরার শাসক দল হেরেছে। গৌতম পঞ্চায়েত বলছে। না, আমি পঞ্চায়েত বলছি। না, প্রথম কথা হচ্ছে যে এই যে স্বশাসিত জেলা পরিষদের যে নির্বাচন হয়েছে, সেখানে মানে বিজেপি হেরেছে এই কথাটা এইভাবে বলা যায় না। হ্যাঁ, মানে আপনি যদি ধরুন যে পশ্চিমবঙ্গে তৃণমূলের কাছে বিজেপি হেরেছে, এটা ঘটনা। হ্যাঁ, কিন্তু বিজেপি তার কতটা সিট বাড়িয়ে নিয়েছে, হ্যাঁ, এর আগে তাদের কতটা সিট ছিল, হ্যাঁ, সেই হিসেবে যদি দেখা যায় বিজেপি হয়তো ক্ষমতায় আসতে পারেনি, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু রাজনৈতিক শক্তি অর্জন করেছে, এটা তো ঘটনা। হ্যাঁ, যেখানে অপোজিশন ছিল
কংগ্রেস এবং সিপিএম, সেখানে কিন্তু মূল রাজনৈতিক বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। এক্স্যাক্টলি এই ব্যাপারটাই হয়েছে আপনার ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। ট্রাইবাল এরিয়া আমি সমতলে বলছি না, ট্রাইবাল এরিয়া বিজেপির সঙ্গে আগামী দিনে থাকবে কিনা ওরা সন্দেহ আছে। সেটা আমি বলছি, আমি একদম খুলে বলছি। তো সেখানে তো বিজেপি অনেক ভালো করেছে, অনেকগুলো সিট পেয়েছে, কিন্তু ওরা দখল করতে পারেনি, সেটা করেছে তিপ্রাসা। আচ্ছা, এখন এই যে প্রদ্যোৎ কিশোর মাণিক্য বাহাদুর, হ্যাঁ, উনি সত্যিকারের একজন বাহাদুর রাজনীতিবিদ বলতে হবে। হ্যাঁ, তো উনি কি করেছে, উনি একটা স্লোগান, যেটা আইপিএফটির স্লোগান ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আর ত্রিপুরাল্যান্ড, সেটাকে উনি একটা গ্রেটার লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, গ্রেটার লাগিয়ে উনি কি বলেছেন যে হ্যাঁ, ত্রিপুরীরা যারা বাংলাদেশেও আছে তাদের কিছু ওয়েলফেয়ার করতে হবে, ত্রিপুরীরা যারা পার্শ্ববর্তী আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বা এইসব আছে, হ্যাঁ, তাদের মধ্যেও আমাদের প্রভাব বিস্তার করতে হবে, এছাড়া আর কিছু। এবং মায়ানমারে যারা আছে, হ্যাঁ, কিন্তু আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা চাই। এখন প্রশ্ন হচ্ছে, এ নিয়ে উনি যা বলেছেন যে তৃণমূলের সঙ্গে আমার কথা হয়েছে, তো আমি যে কোনো দলের সঙ্গেই কথা বলতে পারি, কিন্তু আমি তার সঙ্গে আঘাত করব যে পার্টি আমাকে আমাদের যে ডিমান্ড এবং ট্রাইবেলদের যে ডিমান্ড আছে তার একটা পলিটিক্যাল কনস্টিটিউশনাল সলিউশন দিতে পারে। হ্যাঁ, কনস্টিটিউশনাল সলিউশনটা কি, যে সেখানে সংবিধানকে সংশোধন করে, হ্যাঁ, এবং এই যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, হ্যাঁ, তাকে একটা সেপারেট স্টেট হিসেবে ঘোষণা করতে হবে, যেটা হচ্ছে ত্রিপুরার 10,000 কিলোমিটার থেকে একটু বেশি একটা ছোট্ট অঞ্চল নিয়ে ত্রিপুরা, এর 2/3 চলে যাবে ত্রিপুরাল্যান্ডে, এবং যেখানে 1/3 ট্রাইবেলরা থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে কনস্টিটিউশনাল সলিউশনের প্রশ্নটা যদি আসে, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন? হ্যাঁ, উনি কোনো মতেই দিতে পারবেন। হ্যাঁ, কারণ উনি তো কেন্দ্রের ক্ষমতায় নেই। হ্যাঁ, উনি হয়তো লিখে দিতে পারবেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা সেপারেট স্টেট দেব। আর যদি সেটা লিখে দেয়, তাহলে বাঙালি অধ্যুষিত অঞ্চলে যে 40টা সিট আছে আপনারা লিখে নিন, আর একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে। তাহলে এই 20টা সিটের মধ্যে যদি ওরা ত্রিপুরা মাথার সঙ্গে অ্যালায়েন্স করে, তাহলে কটা পাবে একমাত্র ঈশ্বর বলতে পারবে। হ্যাঁ, কাজেই কারণ ত্রিপুরার মানুষ এই রাজ্যটাকে আর ভাগ চায় না, এবং এটা সম্ভব নয়, এত ছোট একটা রাজ্য। হ্যাঁ, কিন্তু আমি আগেই বলেছি যে মাণিক্য বাহাদুর একজন বাহাদুর রাজনীতিবিদ। হ্যাঁ, উনি আমাদের সঙ্গে ইন্টারভিউতে বলেছেন যে আমি বলছি কনস্টিটিউশনাল সলিউশনের কথা, তো লেট প্রাইম মিনিস্টার কাম আপ উইথ সাম অল্টারনেটিভ প্রপোজাল। তাহলে উনাকে যদি কেউ অল্টারনেটিভ প্রপোজাল দেয়, হ্যাঁ, এবং যেটা বোঝা গেছে যে প্রচুর ফান্ড ফ্লো হয় সরকারিভাবে, এবং যারা ত্রিপুরী আছেন, যারা মায়ানমার বা বাংলাদেশে রয়েছেন, তাদের জন্য যদি বিশ্ব বাংলার মতো একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন হয়, তাহলে উনি ভাবতে রাজি আছেন। হ্যাঁ, আমি একটা প্রসঙ্গ বলি, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে ইস্যুটা, ইট ইজ মোর অফ এ ট্যাকটিক্যাল, এটা একটা কৌশলগত একটা পদক্ষেপ। হ্যাঁ, আমার মনে হয় না যে এর থেকে মানে কিছু যদি ভালো প্যাকেজ আসে, হ্যাঁ, এবং আরো বেশি অটোনমি দেওয়া হয়, হ্যাঁ, ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে, তাহলে কিন্তু এই দাবি থেকে উনি পরবর্তীকালে সরে আসতে পারেন বলে আমার ধারণা। হ্যাঁ, সংক্ষেপে বলছি, এই জয়ন্ত বাবু যেটা বললেন যে জেলা পরিষদ নির্বাচনে বিজেপি কি হেরেছে না হারেনি, সেই যে ব্যাখ্যাটা তার সাথে আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে এই যে 20টা ট্রাইবাল রিজার্ভ সিট রয়েছে আছে ত্রিপুরাতে, তার মধ্যে 18 সালের নির্বাচনে বিজেপি আইপিএফটি কিন্তু 18টা দখল করে, ঠিক আছে। এই 18টার সিট কিন্তু এই জেলা পরিষদকে নিয়েই বা অন্য এলাকাতেও আছে। এই 18টা সিট যে এলাকাতে আছে
সেখানে আইপিএফটি খুবই খারাপ রেজাল্ট করেছে, ওরা একটা সিটও পায়নি। আর বিজেপি 9-10টা সিট পেয়েছে। সেই ক্ষেত্রে 18টা যাদের দখলে ছিল সেখান থেকে এখন তাদের হাতে চলে গেল 9-10টা। তো সেই ক্ষেত্রে জোটের এবং বিজেপির অনেকটাই ইরোশন হয়েছে বলে উপজাতি এলাকায় আমার মনে হয়। এখন ওই যে আবার ওরা যে জিতেছে, ওরা যদি ওদের পক্ষ থেকে চিন্তা করেন, ওরা একসময় জেলা পরিষদে কখনোই কোনো সিট ছিল না, এবার 9-10টা পেয়েছে, সেক্ষেত্রে ওরা জিতেছে। যেমন পশ্চিমবঙ্গে 77 না কতটা সিট পেয়েছে, 0 থেকে বা খুব কম সংখ্যায় থেকে। কিন্তু আমি বরাবরই যেটা বলছি, উপজাতি এলাকায় নেতৃত্ব, বিশেষ করে যুব নেতৃত্ব গড়ে তোলা, মহিলার নেতৃত্ব গড়ে তোলা, এটা যদি যেই দল বেশি করতে পারবে এবং এই যে এসসিদের মধ্যে বা ওবিসিদের মধ্যে যেই দল বেশি করে নেতৃত্ব গড়ে তুলতে পারবে, সমর্থন পাবে, তাদের ত্রিপুরায় ওই যে 23 সাল বলুন বা 28 সাল বলুন, যেই সালেই বলুন, ক্ষমতায় আসা অনেক বেশি সহজ হবে। এটা আপনি আগে বলুন। সুভাষিস, তোমার কথা অনেক খুব মন দিয়ে শুনছো, নোট নিচ্ছ, তোমার আগেই প্রশ্ন করছে, তোমার অবজারভেশনটা শুনতে চাই। তুমি যা না, আমার দেখো আমার তো দেখা দূর থেকে, গৌতম বললেও গৌতমের অনেক বেশি দূর থেকে, সেটা ঠিকই, কিন্তু আমিও দূর থেকেই দেখছি আর ওখানে কিছু বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা বলছি। আমার অনেকগুলো জিনিস মনে হয়। একটা হচ্ছে গিয়ে প্রথমত এই হিন্দি বেল্টের যে একটা নৈতিকতাহীন দল বদলের পলিটিক্সটা পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে 2011-তে ব্যাপকভাবে, সেটা ত্রিপুরাতেও চলে গেছে। আর ভোটারদের আনুগত্য, গুরুত্বপূর্ণ শব্দ, ভোটারদের আনুগত্য সেটাও শিথিল হয়ে গেছে আগের থেকে অনেক। এই যে কংগ্রেসের ভোট এখনো 25% থেকে গেছে, লেফটের ভোট 17% হয়েছে, অন্যদিকে বিজেপির ভোট 7%, বিধানসভা থেকে 7% বেড়ে 49 ছাড়িয়েছে। এইটা কিন্তু আমার মনে হয় বিজেপির সব থেকে বেশি পরিমাণ ভোট। আর বাইরে যে 17 এবং 25% ভোট পড়ে আছে, এরা বিজেপিকে হারাতে চায়। এরকম হবে না তো যে বিজেপির বিরুদ্ধে উইনেবল ক্যান্ডিডেটকে ভোটাররা ভোট দিয়ে দিচ্ছে? এরকম যদি হয় তাহলে তৃণমূলের সম্ভাবনা আছে। যেহেতু তৃণমূলের একটা বিজেপিকে হারানোর ইমেজ তৈরি হয়েছে, সারা দেশেই তৈরি হয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ, কিন্তু তার দলেরও ইমেজ। তার প্রার্থীদের দেখে যদি মনে হয় যে এখনো লোকসভা ভোটে বিজেপির যে 49% ভোটের বাইরে যে ভোটটা পড়ে আছে, যারা এই অবস্থাতেও বিজেপিকে ভোট দেয়নি, সেই ভোটটা কি খুব অনুগত ভোট আমরা কলকাতায় দেখেছি, পশ্চিমবঙ্গে দেখেছি, নয়। তারা উইনেবিলিটির দিকে চলে যাচ্ছে, বিজেপিকে হারাবো। এই বিজেপিকে হারাবো ইস্যু যদি এসে যায়, তাহলে কিন্তু ভোট এদিক ওদিক হয়ে যাবে বলে আমার ধারণা। না, এটা আপনি সুইং এর কথা বলছেন তো, ভোট যে সুইং হয় সেটা মানে ফ্লোটিং ভোটটা কোন দিকে চলে যাবে, তো সেটা ফ্লোটিং ভোট বলছি না, আমি ফ্লোটিং ভোটের কথা বলছি না। যে ভোটটা, হ্যাঁ, যে ভোটটা এখনো বিজেপির কাছে যায়নি, সিপিএম এর হাতে এবং কংগ্রেসের হাতে পড়ে আছে, সেটা আমরা পশ্চিমবঙ্গে দেখেছি বিজেপিকে হারানোর জন্য বিপুল ভাবে তৃণমূলের কাছে চলে যাবে। সংগঠন আছে কিনা, বড় নেতা এলো কিনা, তার উপরে বিজেপির ভোট যেমন অতীতে নির্ভর করেনি, এক্ষেত্রেও নির্ভর নাও করতে পারে তৃণমূলের ক্ষেত্রে, যেটা গৌতম বলছিল। আপনার রেসপন্স শুনবো। আমি একটু যোগ করে দিই মাঝখানে, ফোরন কাটের মতো করে আর কি। এটা আমার মনে হচ্ছে, দূর থেকে মনে হচ্ছে, আমি বলছি না যে আমার ধারণাটা যে ভুল হতে পারে না তা আমি বলছি, কিন্তু দূর থেকে আমার এটাই মনে হচ্ছে। ফোরনটা মূল রান্নার বাইরেই থাকে। আমি একটু ফোরন কাটের মতো করে বলি আর কি। পশ্চিমবঙ্গে যেবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অসম্ভব ভালো ফল করলো, গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির একজন খুব শীর্ষস্থানীয় নেতা আমাকে বলেছিলেন, পুরুলিয়াতে একটা জায়গায় তারা জেলা পরিষদ সিট জিতেছেন, পঞ্চায়েত সমিতি দখল করেছেন। সেখানে সেই বিজেপি নেতার গিয়ে তার বসার মতো কোনো অফিস ছিল না সেই ব্লক শহরে। তার কারণ এই নয়, তার যে জেতার, তিনি আমাকে এটাই বলছিলেন যে তার জেতার কারণ এই নয় মানুষ বিরাট করে বিজেপি বা নরেন্দ্র মোদী বা রাম মন্দির বানানো বা 370 ধারা বা বাতিল করা অথবা ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে ছিলেন। তার কারণ এই যে মানুষ স্থানীয় স্তরে শাসক দলের অত্যাচারে এতখানি বিক্ষুব্ধ ছিলেন, তাদের সরানোর জন্য
যে কোনো কাউকে ভোট দেবেন, একজনকেই ভোট দেবো যে জিততে পারে। সেই সুবাদে বহু বছর ধরে সেই অঞ্চলে সিপিআইএম এর তথা বামফ্রন্টের শাসন সত্ত্বেও ফরওয়ার্ড ব্লকও সেই জেলায় খুব শক্তিশালী। পুরুলিয়া জেলায় কথা বলছি, পশ্চিমবঙ্গ, সেখানে বিজেপি জিতেছিল। এই যে উইনেবিলিটির কথা বলা হচ্ছে, মানুষ যদি এই বিচারে ভোট দেন অমুককে সরাতে হবে, তখন কিন্তু মানুষ অনেক সময় আমাদের দেশে এককাট্টা হয়ে যান, সরানোর পক্ষে ভোট দেন। তাকে একজনকে ভোট দেন, তার নীতি, তার আদর্শ, তার দল, তার চেহারা দেখে নয়, অমুককে হারাতে হবে সেই দেখে। শুভাশিস যে প্রশ্নটা করছেন, আমি সেটাকে জয়ন্তবাবু আপনার কাছে যাবো, সুজিতবাবু আপনার কাছেও যাবো। জয়ন্তর কাছে প্রথমে, যে এইরকম কি কোনো সম্ভাবনা ত্রিপুরায় দেখা যাচ্ছে জয়ন্তবাবু? সেটা আমি আগেই বলছি, গৌতম দা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে ভারতবর্ষের রাজনীতিতে উনি যদি প্রধান মুখ হয়ে দাঁড়াতে পারেন, সেটা যদি একেবারে ত্রিপুরার মানুষ বুঝে যায় যে তৃণমূল কংগ্রেস লিড রোল নিচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, বিজেপির কোনো চান্স নেই, তারা হেরেই যাবে, সেই সব ক্ষেত্রে কিন্তু এই ধরনের পোলারাইজেশন হওয়াটা অস্বাভাবিক না। তবে একটা জিনিস আমি বলি, যে পুরুলিয়ার যে ইনস্টেন্সটা আপনি দিয়েছেন, যেখানে আমি ওনার কাছে যেটা জানতে চাইছি, আমি উল্টোটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ফ্যাক্টর নয়, বিজেপিকে হারাতে চাইছে সেই লোক, সেই ভোটার একদিকে চলে যেতে পারে কিনা? না, প্রথম কথা হচ্ছে যে সেটা যে তৈরি হবে, মানে সেগুলো মানে মানুষ সম্ভাবনার কথা দেখবে। দেখুন, এই যে এবার গত যে লোকসভা নির্বাচন হলো, তো সেখানেও কিন্তু অনেকে ভেবেছিলেন যে কংগ্রেস হয়তো ক্ষমতায় চলে আসতে পারে, মানে ত্রিপুরার মানুষ ভেবেছিল, এবং সেই ভেবে কিন্তু বিজেপি থেকে একজন দুজন নেতাও কিন্তু চলে গিয়েছিল কংগ্রেসে, এবং বিজেপির মধ্যেও একটা আনরেস্ট, মানে ত্রিপুরা ইউনিটের কথা বলছি, একটা আনরেস্ট তৈরি হয়েছিল, যে কয়েকজন বিধায়ক যারা এসছে আগে কংগ্রেস থেকে এসছে, তারা আবার ব্যাক করতে পারে, এরকম সম্ভাবনা তৈরি হয়েছিল। কাজেই মানে যদি বিজেপি সরকার কেন্দ্রে বদল হওয়ার সম্ভাবনাটা মানে আরো বেশি উজ্জ্বল হয়, তাহলে সেটা বোঝা যেতে পারে। কারণ কি, এই যে তিপ্রা মথা দলের কথা বলছেন, তারাও কিন্তু সেটাই বোঝার চেষ্টা করছে, জল মাপছে, যে সত্যি যে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি টাই আপ করে ফেলি, তাহলে আমার কি লাভ হবে, বিজেপির সঙ্গে যদি টাই আপ করি আমার কি লাভ হবে, আমি যদি এখন আমার শক্তি নিয়ে বসে থাকি এবং পোস্টপল অ্যালায়েন্সের কথা বলি, তাহলে আমার কি লাভ হবে। কাজে এই যে তিপ্রা মোথা দলের যে স্ট্যান্ডটা, সেটা কিন্তু একটু ভেসিলিটি, সে মানে ওয়েট এন্ড সি এরকম, যেটা বলছে যে একেবারে ডিসাইসিভ, মানে মানুষ এন্টি বিজেপির দিকে চলে যাবে কিনা। এন্টি বিজেপির দিকে তো আর হাওয়ার দিকে চলে যাবে না, কারণ সেখানেও একটা শক্তির মহড়া ওরা দেখতে চাইবে, যে যাদেরকে সেটার কথাই তো বলা হচ্ছে। আমরা একটু সুজিতবাবুর কাছে যাই, কারণ আমরা একই প্রসঙ্গে আমাদের আমি প্রশ্ন আছে সুজিতবাবু, যে এই মূলত এই বিষয়টা আলোচনা করছি আমরা, নো ভোট টু বিজেপি। শুভাশিস যেটা বলছেন আর কি, যে অমুককে হারাতেই হবে, কে জিতবে এটা বড় কথা না। এই রাজনীতি কি ত্রিপুরাতে হতে পারে? সুজিতবাবু বলুন। আপনি যে ওই এক কাট্টা হয়ে ভোট দেওয়ার যে প্রসঙ্গটা বলেছেন না এর আগে, সেই প্রসঙ্গ বলে 1978 সালে সেটা হয়েছিল। আমাদের যে ত্রিপুরা 1949-এ আমাদের রাজন্য শাসিত থেকে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আসি, তারপরে তো কংগ্রেসই শাসন করতো। 78 সালে বামফ্রন্ট আসলো, ওই এক কাট্টা হয়ে ওরা 60টি আসনের মধ্যে 56টি আসন জিতে গিয়েছিল। আউট অফ 60, 56 ওরা জিতে গিয়েছিল। পরবর্তীকালে এটা কমেছে অনেক। তো এই যে এক কাট্টা হয়ে মানুষকে ভোট দেওয়া, বা ধরুন মানুষের মধ্যে যে ক্ষোভ আছে সেটাকে ভোটের বাক্সে নিয়ে যেতে হলে, মানুষকে ইন্সপায়ার করে ভোটের বাক্সে কোনো একটা দলের বিরুদ্ধে ভোট দিতে গেলে যে সংগঠন দরকার, যে নেতৃত্ব দরকার, সেটা তৃণমূলের
গড়ে তুলতে পারবে কিনা সেটা তো 23 সালের আগে দেখতে হবে আমাদেরকে। 23 সালের আগে যদি ওরা ওরকম জোরদার সংগঠন গড়ে তোলেন এবং ভালো নেতৃত্ব সামনে নিয়ে আসতে পারেন, শুধু কলকাতা থেকে আসলে ঝাঁকে ঝাঁকে আসলে হবে না, এখানকার লোকাল নেতৃত্বকে তাদেরকে, এবং শুধু তাই নয়, শুধু বাঙালি এলাকায়, উপজাতি এলাকায়, তফসিলি জাতি এলাকায়, ওবিসিদের মধ্যে সমান ভাগে ওদের যুব নেতৃত্ব, নারী নেতৃত্ব, সব ধরনের নেতৃত্ব গড়ে না তুলতে পারলে এই এক কাট্টা ব্যাপারগুলো আসবে বলে আমি মনে হয় না। তবে এটা ঠিক যে মানুষ যখন সরকারের বিরুদ্ধে ভীষণ খেপে যায়, আমি বলছি এই যে 18 সালে যে সিপিএম হারলো বা লেফট ফ্রন্ট হারলো, জয়ন্ত বাবু হয়তো আমার সাথে একমত হবেন, দীর্ঘদিন সিপিএম ক্ষমতায় 30 বছর পরে হেরেছে ওরা, 25 বছর পরে হেরেছে। এই 18 সালে আমরা লক্ষ্য করেছিলাম প্রকাশ্যে লেফট ফ্রন্টের বিরুদ্ধে মানুষ বলছিল, এবং লেফট ফ্রন্টের যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, লেফট ফ্রন্টের যে নেতৃত্বের যে অধ্যত্ব, তাদের যে অনেকগুলো বিষয়, তাদের যে মানুষের সাথে ডিলিং করার যে বিষয়গুলো মানুষ প্রকাশ্যে বলছিল 18 সালে, সেটা আমরা ভোটের ফলে দেখেছি। কিন্তু ওই আমরা, জয়ন্তবাবু বলেছেন, আমিও বলছি, সিপিএম এর শক্ত সংগঠন আছে এবং সিপিএম এর ডাকসাইটে কোনো নেতা এখন পর্যন্ত বিজেপিতেও যায়নি, তৃণমূলতেও যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আমি যেটা বলবো দুটি বিষয়। প্রথমত হচ্ছে বিপ্লব দেবের নাম 2018 আগে ত্রিপুরায় কেউ জানতো না তিনি নেতা হবেন। তাকে দিল্লিতে একটি জিমে তিনি ইনস্ট্রাক্টর ছিলেন, সেখান থেকে তিনি যেহেতু আরএসএস বিদ্যার্থী পরিষদ করতেন, সেই কারণে তাকে উড়িয়ে নিয়ে এসে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। আমি বলতে পারি না ত্রিপুরার কোনো সাংবাদিক প্রথমেই বিপ্লব দেবের নামটি জেনে গিয়েছিলেন কিনা, অনেকেই হয়তো জানে, কেউ জানতেও পারেন, অনেক দক্ষ সাংবাদিক আছেন, কিন্তু আমি জানি সার্বিকভাবে তার নাম পরিচিত ছিল না। ফলে সে বিপ্লবদের কোনো ফ্যাক্টরি ছিল না যে এখন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়ত, যেটা সুজিত বাবুকে মনে করিয়ে দিই, 78 সালে যিনি উদাহরণ দিলেন আমি সম্পূর্ণ একমত, কিন্তু মনে রাখবেন 77 সালে 30 বছরের কংগ্রেস শাসনকে সরিয়ে সিপিএম ক্ষমতায় এসেছিল বাংলায়, যার প্রভাব কিন্তু অবশ্যম্ভাবীভাবে সিপিএম এর ত্রিপুরায় পড়েছিল। ফলে আমি বলছি গোটাটা কিন্তু কোনো ঘটনাটাই আজকের দিনে বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি যদি রাজনৈতিক ইতিহাস দেখেন, আমি আবারও বলবো একই কথা, যদি নরেন্দ্র মোদী প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন, ত্রিপুরায় বিপ্লব দেখতে যত যাই জোট হোক হারানো যাবে না। আর যদি নরেন্দ্র মোদী সেই ধরনের প্রবল প্রতিভান্বিত না থাকেন, বা দিল্লিতে একটা জোট যদি গড়ে ওঠে যাতে মনে হয় যেন নাও কিছু, হয়তো বিজেপি থাকবে কি থাকবে না, শুধু প্রশ্নটা ওঠাটাই যথেষ্ট। এই প্রশ্নটা উঠলেই কিন্তু ত্রিপুরার গোটা নর্মাল সমীকরণ, যেটা আপনারা ভোটের প্রতিশত যেগুলো দেখে বলে যাচ্ছেন, সেই ভোটের প্রতিশত গুলো কোনো নিয়ম ছাড়া কিন্তু ঘটতে পারে। আমি বলছি সম্ভাবনা ঘটবেই, আমি এই কথা ফোরকাস্ট করছি না, ভবিষ্যৎবাণী করছি না, কিন্তু সম্ভাবনা এটা ত্রিপুরাই প্রমাণ করেছে যে হয়। 77-এ যদি সিপিএম 30 বছরের কংগ্রেসকে সরাতে পারে, তাহলে ত্রিপুরাতেও পারে। গৌতমদার সাথে একটা পয়েন্ট যোগ করছি, 93 সালে যখন লেফট ফ্রন্ট ক্ষমতায় আসে তখনও কিন্তু কংগ্রেস ছিল। আমাদের সময় খুব কম, আমি একটা অন্যতর আলোচনায় আসছি, এটা বড় প্রসঙ্গে আসছি। সেটা হচ্ছে গৌতমদা যেমন বললো দিল্লিতে যা হবে তার প্রভাব ত্রিপুরাতে পড়বে, পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচনে যা হয়েছে তার প্রভাব কিছুটা সারা ভারতে পড়েছে। আমি কি এইভাবে বিষয়টাকে দেখতে পারি যে ত্রিপুরাতে 2023 সালের বিধানসভা নির্বাচনে যা হবে, যা কিনা 2024 সালের লোকসভা নির্বাচনে আগেই হবে, তার প্রভাবও 2024-এর লোকসভায় দিল্লির উপরে পড়বে। বিজেপি বরং তৃণমূল যে সংঘাতটাকে পশ্চিমবঙ্গে তৈরি করে খেলা হবে স্লোগানটার কথাই বলছি না, এই যে রাজনীতিটা মানে মান্যতা পেয়েছে সারা দেশে, আমি কি এভাবে দেখতে পারি যে এটার একটা পশ্চিমবঙ্গের পরে দ্বিতীয় পরীক্ষা হবে ত্রিপুরায়? তৃণমূল কংগ্রেস আগামীকাল তামিলনাড়ুতে গিয়ে বা গুজরাটে গিয়ে বা অন্ধ্রপ্রদেশে গিয়ে কোনো রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে না, কিন্তু ত্রিপুরায় তাদের পক্ষে সম্ভাবনা আছে। বাংলাভাষী একটা রাজ্য, যেটা সুজিত বাবু প্রথমেই বলেছেন, উপজাতিদের সংখ্যা তত বেশি নয় যা উত্তর পূর্ব ভারতের অন্য রাজ্যে আছে। আমি কি এভাবে দেখতে পারি যে ত্রিপুরাতে পশ্চিমবঙ্গে যে খেলাটা হয়েছে, যে রাজনৈতিক লড়াইটা হয়েছে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি, ত্রিপুরাতে তার একটা সেমিফাইনাল হবে
যেটা 2024 সালে ফাইনালের দিকে তাকিয়ে হবে। আমি খুব সংক্ষেপে, আমাদের প্রশ্ন সময় কম, আমি 1 মিনিটের মধ্যে এটাকে আপনাদের প্রত্যেককে উত্তর দিতে বলবো। আমি যদি সুভাষিস যদি প্রথমে বল, আমি এইভাবে কি জাতীয় রাজনীতি দেখতে পাই? না, মাঝখানে আরো অনেকগুলো বড় ঘটনা ঘটবে। উত্তরপ্রদেশ ইলেকশন আছে, আর অনেকগুলো ইলেকশন আছে। কৃষক আন্দোলনটা শেষ পর্যন্ত কোথায় যায়, তারা কি করেন, তা আছে শেষ, ওটা অনেক পরে হবে। কিন্তু এইগুলোর উপরে আবার মানে কোনোটাই তো বিচ্ছিন্ন নয়, এর প্রভাব আবার ত্রিপুরায় পড়বে যে না, সে কথা এখনই বলা মুশকিল। কিন্তু জয়ন্ত, আপনার কাছে আবারও বলছি, খুব কম সময়ের মধ্যে আমাদের সময় ফুরিয়ে আসছে, যে এই যে তৃণমূল বনাম বিজেপি, এটা জাতীয় রাজনীতিতে এই জাতীয় রাজনীতিকে এই স্তরেই পৌঁছে দেওয়া যায় কিনা, এই খেলাটাই খেলা যায় কিনা দিল্লিতে? ত্রিপুরায় তার একটা পরীক্ষা হবে, এভাবে কি দেখা যায়? না, প্রথম কথা হচ্ছে যে ত্রিপুরা, আপনি যেটা বললেন যে ত্রিপুরা একটা বাঙালি অধ্যুষিত রাজ্য, সেই সম্পর্কেই কিন্তু অনেক রকমের প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ ত্রিপুরামথার চেয়ারম্যান অলরেডি বলে দিয়েছেন যে একটা বেঙ্গলি কালচার এখানে ইম্পোর্ট করার চেষ্টা করছে। আর আপনি যেটা বলছেন যে ত্রিপুরা বাঙালি অধ্যুষিত, হ্যাঁ অবশ্যই বাঙালি, তবে এটা বাঙ্গাল অধ্যুষিত রাজ্য। হ্যাঁ, তো সেখানেও কিন্তু একটা ডিফারেন্স রয়েই যাচ্ছে। কাজে আমার মনে হয় যে কমপ্লিটলি যে মানুষ যে অ্যান্টি বিজেপি, মানে বিজেপিকে ভোট দেব না, সেই ক্ষেত্রে আপনি কেন ধরে নিচ্ছেন যে তৃণমূলকেই দেবে, কেন সিপিএম কে দেবে না? কারণ সিপিএম কিন্তু অনেকটাই আমি শুধু জিজ্ঞাসা করছি যে তৃণমূল বনাম বিজেপি, এটাই হচ্ছে রাজনীতি পশ্চিমবঙ্গে হয়ে গিয়েছে, ত্রিপুরাতে হতে পারে কিনা? আর বাঙালির কথা যেটা বলছেন, তুমিও তো বাঙালি, আমার পূর্বপুরুষ তো ঢাকাতে ছিলেন। পশ্চিমবঙ্গে যারা সাংবাদিকতা করেন, দিল্লিতে বাঙালি সাংবাদিকতা, বাংলা ভাষায় কথা বলা সাংবাদিকতা করেন, তাদের 90% বাঙাল। আমার কোনো সন্দেহ নেই এই বিষয়ে। বাঙাল কথা বলেন, বাঙাল মানে পূর্বপুরুষে যারা এখন পর্যন্ত যে অ্যান্টি বিজেপির মুখ তৃণমূল ত্রিপুরায় হয়ে উঠবে কিনা এখন দেখা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে এখনো কিন্তু সিপিএম এর চান্সটা অনেক বেশি রয়েছে। এবং আমি যোগ করতে চাই, আমার 1 মিনিটের মধ্যে, তার বেশি নয়, তৃণমূল বনাম বিজেপি এর পশ্চিমবঙ্গের পরে ত্রিপুরাতে কি আবার এই এক্সপেরিমেন্টটা আবার হতে যাচ্ছে? আমি বলছি সেটা হচ্ছে ত্রিপুরায় বরাবরই ছিল লেফট অ্যান্ড নন লেফট মানে কংগ্রেস, লেফট মানে তো লেফটেই। 18 সালে যোগ হলো বিজেপি, এবার যোগ হচ্ছে তৃণমূল, মানে নন লেফট আরো বেড়ে গেল। লেফটের জায়গায় মোটামুটি আছে বলে আমাদের এখন অব্দি মনে হয়। এখন এই যে আমি বারবারই একই কথাই বলবো যে তৃণমূলকে যদি এখানে আসতে হয়, এখানে সব মহলের মধ্যে তাদের নেতৃত্ব সংগঠন গড়ে তুলতেই হবে। এবং এই যে গৌতম দার সাথে আমি 100% একমত, সিপিএম তৃণমূল অ্যালায়েন্স হবে বলে আমার মনে হয় না। এবং দিল্লিতে যদি নরেন্দ্র মোদী সরকার থাকেন, সেটার প্রভাব বিপ্লব, সেটার যে অ্যাডভান্টেজ বিপ্লব দেব গভর্নমেন্ট পাবে, এটাই আমার মনে হয়। এক সেকেন্ড, 1 মিনিটেই বলছি যে এই মুহূর্তে দুঃখজনক হলেও ভারতের জাতীয় রাজনীতিতে বামপন্থীরা কোনো নির্ণায়ক জায়গায় নেই। তারা ফলে যেটা নির্ণায়ক কারা কারা, সেইটা হচ্ছে নির্ভর করবে কিন্তু ভবিষ্যৎ, এবং তাতে ত্রিপুরার প্রভাব পড়বেই। ত্রিপুরার রাজনীতি বদল হয়েছে আমার মতে জাতীয় রাজনীতির পরিবর্তনের সঙ্গে। যে 93 উদাহরণ দিতে চাইছিলেন, ভুলে যাবেন না, নরসিংহ রাও সরকার, কেন্দ্রে কংগ্রেসের সরকার। ফলে আমি বলছি যে সবসময় দিল্লির একটা প্রভাব উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পড়ে থাকে, যেটা ত্রিপুরাতেও পড়েছে। যেহেতু ছোট রাজ্যগুলিতে অনেক অ্যাসপিরেশন থাকে, এবং সেই অ্যাসপিরেশন গুলো মনে হয় যে আমি আরো পেতে পারতাম অনেক কিছু, লোকের চাহিদা আকাঙ্ক্ষা। কিন্তু ঘটনা মানিক সরকার অনেক কাজ করেছেন, যেগুলো প্রশংসনীয় কাজ করেছেন। এটা ঘটনা তো, পালাটানা বিদ্যুৎ কেন্দ্র তো একটা বড় ঘটনা, যে ঘটনার ফলে দুই দেশের সম্পর্কে একটা গুণগত উত্তরণ ঘটে গেছে, মানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ফলে। আমি বলছি এগুলো প্রচুর কাজ আছে, কিন্তু এবং যেটা আপনি বললেন, সে তো মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল দার্জিলিং তো শান্ত করেছেন, তার ফলে আগামী দিনে তিনি চিরকাল ক্ষমতায় থাকবেন এমন কেউ বলছে না। আমার বক্তব্য শুধু একটাই কথা, ত্রিপুরার রাজনীতির জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এবং সেই অপেক্ষা হবে দিল্লির রাজনীতির ওপরে। আমি গোবিন্দার সাথে একমত। ধন্যবাদ।
আচ্ছা, ধন্যবাদ তো আপনাদের, অনেক ধন্যবাদ আলোচনায় যোগদান করার জন্য। ত্রিপুরার দিকে তো আগামী বেশ কয়েকদিন ধরে আমাদের নজর থাকবে। গৌতম দা, শুভাশিস দা আমাদের সঙ্গে বহুদিন ধরে আছেন, বহু বছর ধরে। সুজিত বাবু, জয়ন্ত বাবু, আপনাদের অনেক ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ভবিষ্যতে আশা করি আমি সুদীপ্তটাকে অনুরোধ করবো, আপনি যখন ত্রিপুরায় আসবেন ত্রিপুরাকে বেস করে আলোচনাটা করুন একটা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা এক ধরনের আলোচনা। আবার যেটা আজকে আমরা আলোচনা করছি পশ্চিমবঙ্গের থেকে দেখে যে ত্রিপুরাকে এভাবে দেখাটা ঠিক হচ্ছে কিনা, এবং ত্রিপুরাতে যা হচ্ছে তার কি প্রভাব কলকাতায় বা দিল্লিতে পড়বে, সেটাও এক ধরনের আলোচনা বলে আমাদের মনে হয়েছিল, সেই জন্যই করছি। ত্রিপুরাতে কি হবে না অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের কাছে পশ্চিমবঙ্গ বা দিল্লির কোনো সংযোগ ত্রিপুরার সঙ্গে আছে কিনা সেটাও খুব। তবে একটা কথা সুদীপ্ত একবার বলে যাই, জয়ন্ত এবং সুদীপকে দুজনকেই ধন্যবাদ, যে ওদের থেকে কিন্তু আমি অনেক তথ্য আজকে কিন্তু জানলাম যেগুলো আগে জানতাম না। এই ধরনের ওরা যদি ভবিষ্যতেও অংশ নেন তাহলে আমরাই উপকৃত হব, শিক্ষিত হব। গৌতম দা যেভাবে বলছেন আমাদেরকে আর অধ্যাপক বানিয়েন না। কিন্তু সত্যি সত্যি সেই জন্যই তো আজকে মানে আমি বলছিলাম যে প্রথমেই গৌতম দা, শুভাশিসকে আমি বলেই রেখেছিলাম যে আমরা কিন্তু আজকে শুনবো প্রধানত, কারণ ওনাদের থেকে আমাদের শোনার আছে অনেক কিছু। অনেক ধন্যবাদ আপনাদের, দর্শকদের অনেক ধন্যবাদ। ত্রিপুরার অনুষ্ঠান নিয়ে এত মানুষ দেখলেন, আমার খুবই ভালো লাগলো। আগামীকাল এই অনুষ্ঠানটা আপনার ইউটিউব চ্যানেলে পাবেন। নমস্কার এবং ধন্যবাদ প্রত্যেক।